আসসালামু আলাইকুম। ব্রেনবেজের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো তোমরা অনেকেই জানো যে গুচ্ছ থেকে হয়তো সাস্ট আলাদা হয়ে যাবে। আমরা আজকে দেখব যে সাস্টের কোশ্চেনগুলো আসলে কোন প্যাটার্নে হয় এবং কতটা ডিপ থেকে ওদের কোশ্চেনগুলো হয়তো, যা 2018-19 সালে শেষ ছিল, এরপর আর সাস্ট আলাদা পরীক্ষা নেয়নি। সো আজকে আমরা শুধুমাত্র পদার্থবিজ্ঞানের কোশ্চেনটাই দেখব এবং সেটা হচ্ছে 2018-19 কোশ্চেনটা দেখব। এবং তোমরা এটা জানো যে কুয়েট কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে। ওরা যে আগে যে পরীক্ষাটা নিত রুয়েট কুয়েট মিলে, সেখান থেকে ওরা আলাদা হয়ে গেছে। সো কুয়েটের কোশ্চেন এবং হচ্ছে সাস্টের কোশ্চেন দুইটা সেম প্যাটার্নই হয়ে থাকে। ওদের অপশন থাকে 6-5টা। এখানে তোমাকে 5টা অপশনই দিবে। নর্মাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা গুচ্ছতে তোমার যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেখানে তোমাকে অপশন দেয় 4টা। কিন্তু সাস্ট এবং কুয়েট ওরা তোমাকে অপশন দেবে কয়টা? 5টা। তো শুধুমাত্র যে আমরা সাস্ট বা কুয়েটের কোশ্চেন সম্পর্কে আজকে আইডিয়া নেব সেইটা না। তুমি যদি সাস্টের কোশ্চেন সলভ করতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটির রিটেনে যে কোশ্চেনগুলো হয় সেটা সম্পর্কে তোমার একটা খুব সুন্দর ধারণা হয়ে যাবে। যেহেতু আমরা ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পত্রের কোশ্চেন নিয়ে আজকে দেখব, সো তুমি মোটামুটি একটা কনসেপচুয়াল আইডিয়া পেয়ে যাবে। এবং আজকে আমরা যে কোশ্চেনগুলো এখানে রাখছি সেগুলো শুধু তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো থাকে সেগুলো আমরা রাখছি এখানে। বাকি কোশ্চেনগুলো আমরা এখানে নেই না, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হবে শর্ট সিলেবাস থেকেই। সো আসো ভাই আমরা শুরু করি ওয়ান বাই ওয়ান। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আমাদের সেটা বলছে যে 2 কেজি ভরের একটি কণা, যার উপরে আমাদের বলছে যে এত মিটার পার সেকেন্ড যদি এটা বেগ হয়, যে একটা কণার উপর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, তো ফোর্স দিলে সেটার উপরে আমাদের কি হয়, যে এত বেগ হয়। আচ্ছা, এরপরে কোশ্চেন আমাকে এখানে বলছে কি, যে বাহ্যিক বল এফ এর ক্রিয়ায় কণাটা আমার যদি থেমে গেল, তা বলছে কি আমাদের যদি আমাদের এফ এর ক্রিয়ায় থেমে যায় তাহলে আমাদের বলছে এই এফ করতে কৃতকাজটা কত হবে। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যদি একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, ধর এটা তোমার কাছে বস্তু আছে, আমরা ধরলাম এটা এম বলের বস্তু। এখন যদি তুমি এখান থেকে এফ বল ক্রিয়া করো এর উপরে, সো এফ বল দিলে তুমি দেখো যে এটা কি স্মরণ ঘটবে না, আমাদের সামনের দিকে চলে আসবে না এই বস্তুটা আমাদের। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই বস্তুটা এখন আমার যদি এইখানে চলে আসে, এই এম্বারের বস্তুটা, তাহলে এইখানে তার যদি স্মরণ হয় আমাদের এস মিটার বা এস স্মরণ হইল। সো তুমি বল প্রয়োগ করলা, বস্তুর বেগ হইলো, স্মরণ হইছে। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু আমার স্মরণও আছে, বল অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এখানে কাজ হবে কিনা বলো। আচ্ছা, যদি কাজ হয় এইখানে, আমাকে সেইটাই বলছে যে একটা কণার উপরে ধরো আমাদের সেই কণাটা কত, এখানে আমরা এম ভরের নিলাম, এখানে ওরা বলছে 2 কেজি ভরের। তা তুমি চিন্তা কর, তোমার এইটাই এম ভরের, সেই আমার 2 কেজি ভরের বস্তু, এইটা আমার 2 কেজি ভরের বস্তু। সো এই যে এম ইজ ইকুয়াল টু কত, 2 কেজি। হ্যাঁ, এই 2 কেজি ভরের বস্তুর উপরে আমি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। বলের মানটা কত সেটা আমার কাছে বলা নাই। আচ্ছা, দেন বলছে যে তার বেগ কত হয় আমার এইখানে, কণাটা কত এইখানে, বেগ কত, এত একটা তোমাকে দিচ্ছে, কিরকম দিছে তোমাকে একটা ভেক্টর টার্ম দিয়ে রাখছে না। আচ্ছা, এখন বলছে যে বাহ্যিক বল এফ এর ক্রিয়া যদি থেমে যায়, তাহলে তুমি এটাকে যে মানে কন্টিনিউয়াসলি ঠেলতেছিলে সামনের দিকে, এখন তুমি একটা পর্যায়ে গিয়ে তুমি কি করলা, তোমার বলটা থামাই দিলা, তুমি এর উপর বল প্রয়োগ করতেছো না আর। তো বলছে সেই তুমি যেটা এফ বল প্রয়োগ করছো না, সেইটা দ্বারা তোমার এখানে কত কৃত কাজ হবে। এখন তুমি নর্মাল চিন্তা করে দেখো যে তুমি কাজের যে ডেফিনেশনটা জানো, সেটা হচ্ছে তুমি কি জানো, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা, তুমি জানো তাই না, যে এফ এস কস থিটা। সো এইটা আমি অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমার কিন্তু বলের মানটা বলে দেয়নি ওরা, যে আমার বলের মানটা কত। সো এখন দেখো যে সাস্ট বলেই একটা কথা, যে কোশ্চেনটা কোন চিপা দিয়ে কোশ্চেন, তুমি বুঝতে পারতেছো। তোমাকে বলছে যে তোমার এইখানে যেটা কাজ শক্তির উপপাদ্য আছে না, তোমরা এটা অবশ্যই পড়ছো, যারা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 5 যারা পড়ছো, কাজ ক্ষমতা যারা পড়ছো, তারা জানো যে কাজ শক্তির যে আমাদের একটা উপপাদ্য আছে, সেটা আমাদের বলতেছে দেখো, আমাদের সেখান থেকে লিখতে পারি কিন্তু দেখো, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইকে 1 মাইনাস ইকে 2, তাই না, ইকে কত 2। আচ্ছা, এখন দেখো এই ইকে মানে কি আমাদের গতিশক্তি। তাহলে আমরা দেখব যে আমরা এখান থেকে এটা লিখতে পারি কিনা, দেখো তো 1/2 হাফ এম বি ওয়ান স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম, মাইনাস 1/2 হাফ এম বি টু স্কোয়ার। এখন দেখো কোশ্চেন তোমাকে বলে দিছে যে কণাটা এখানে আমাদের মানে বাহ্যিক বল তোমার প্রয়োগ করা শেষ। তার মানে একটা পর্যায়ে গিয়ে কণাটা থেমে যাইতেছে না আমার। যদি থেমে যায় তাহলে এখানে বি টু কত আমাদের 0 আসবে। আর বি ওয়ানকে কত বলছে, এই যে দেখো বলছে 2i 4j এবং কত আমাদের 2k। এইটা বলার কারণটা কি, কারণ হচ্ছে এইটা যে বেগ কিন্তু এটা ভেক্টর রাশি, কেন, কারণ আমাদের বেগের মানও আছে, দিকও আছে। তাহলে আমরা এখান থেকে তার মানটা বের করে নিব। সো মান বের করলে কত হয় দেখো, 2 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার আবার। সো এখানে আমরা করলে পাচ্ছি হচ্ছে দেখো
4 প্লাস 16 প্লাস কত ভাইয়া 4, তার মানে কত হলো √24। আমরা এখান থেকে √24 বের করে ফেললাম। এখন আমি বলছিলাম যে বি টু আমাদের জিরো, কেন জিরো? কারণ কি বললাম, ওই যে তুমি হইতেছে কি তোমার এফ বলটা তুমি থামাই দিছো একটা পর্যায়ে গিয়া, তো থামাই দিলে তোমার আর এখানে কি শেষ বেগটা, কারণ বস্তু একটা পর্যায়ে থেমে যাবে। নিউটনের ফার্স্ট ল আমাদের কি বলতেছে, যদি আমাদের কি হইতো না বাহ্যিক বল প্রয়োগ করা না হয়তো তাহলে আমাদের কি হতো, সুষম বস্তু চলতেই থাকতো আর যারা স্থির সেটা স্থির থাকতো। কিন্তু এখানে কি বাহ্যিক বল আসে না। এখন বলো বাহ্যিক বল কিভাবে আসছে, কারণ দেখো যে বাতাস বা আমাদের ঘর্ষণ ফ্রিকশন থাকতেছে এগুলো, সো এগুলো কিন্তু আমার বস্তুকে থামাই দিবে। তাহলে আমাদের বি টু কত জিরো, বি ওয়ানটা কত 24। আচ্ছা এখন জাস্ট তুমি এখানে ভ্যালু বসাই দাও, তাহলে এই যে 2, এখন দেখো এম কত আমাদের, সেটা কত 2 কেজি, তাহলে 2 ইন্টু বি ওয়ান কত ভাই বলো তো √24 হোল স্কোয়ার। সো দেখো এই যে তোমার এই 2 আর এটা কাটা যায়, এখানে √24 স্কোয়ার করলে কত হইবে 24। আচ্ছা এত জুল হবে আমাদের কাজ, তাহলে দেখি আছে কিনা। হ্যাঁ ভাই দেখো আমরা পাওয়া গেছে আমাদের, সেটা কত 24, এইটা আমাদের কি অ্যান্সার। এখন দেখো তোমার অপশনগুলো কীরকম দিছে, 12 দিছে, -12, 24, 48, আবার কত -24। সো দেখো সাস্ট তোমার সাথে কোন লেভেলে গিয়ে মজা করতে পারে, কথা বুঝছো? আচ্ছা তার মানে তোমার এখন আমার মনে হয় একটা আইডিয়া পেয়ে গেছো যে সাস্টের কোশ্চেনটা আসলে কেমন হইতে পারে। ওকে, তো আমরা আমাদের নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা এটা দেখো, তুমি হয়তো এই এতদূর তুমি ভার্সিটি যখন পরীক্ষা দিবা তুমি হয়তো এতদূর মানে সলভ করতে কোশ্চেন আসোই না মাঝে মাঝে। সো দেখো এখানে বলছে যে গ্যাসের একটি অণুর স্বাধীন মাত্রা কত 6, এইটা জাস্ট মাথায় রাখো। আমাদের স্বাধীন মাত্রা কত বলছে, এখানে 6 বলছে। স্বাধীন মাত্রা কত ভাইয়া 6। এত যদি হয় সমবিভাজন নীতি অনুসারে আমাদের প্রতি অণুর গড় শক্তি কত। তাহলে আমরা এইটা জানি যে আমাদের স্বাধীন মাত্রা যদি এন হয়, কত স্বাধীন মাত্রা আমি কত বলছি বলো তো, স্বাধীন মাত্রা যদি আমাদের কত হয় এন হলে তখন আমাদের গতিশক্তি কত হবে, তখন আমাদের গতিশক্তি, এটা ভাই এন লিখছি আমি এন, তাহলে আমাদের গতিশক্তি তখন কত হবে জানো, দেখো তখন আমাদের গতিশক্তি হবে এন ইন্টু 1/2 কেটি, তাই না? আচ্ছা 1/2 কেটি। এখন দেখো সেই স্বাধীন মাত্রা এন এর মান কত বলছে ওরা, এন ইজ ইকুয়াল টু বলছে কত ভাইয়া, এন ইজ ইকুয়াল টু বলছে 6। তাহলে এখানে বসাও এখন, তো দেখো 6 ইন্টু 1/2 কেটি, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 3 কেটি, তাই না? 3 কেটি। ওকে ফাইন, দেখো অপশন আছে কিনা 3 কেটি, হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা এটা তোমরা বুঝছো কিনা বলো। সো দেখো যদি তোমার যদি কখনো কোনো টপিক বা কোনো কোশ্চেন তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি সেই জায়গাটা স্ক্রিনশট নিয়ে জাস্ট কমেন্টে দিয়ে রাখবো যে আমি এই জায়গাটা বুঝি না, একটু বুঝাই দেন। সো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবো সেটাকে তোমাকে একটু ক্লিয়ার করে দিতে। ওকে দেন ভাই আমরা আসো আমাদের নেক্সট প্রবলেমে যাই। সো দেখো কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে কোন ভৌত রাশির নিত্যতার সূত্র থেকে প্রমাণ করা যায়। তার মানে তোমাকে কিন্তু কেপলার সূত্র প্রমাণ করতে বলে নাই, বলতে কেপলারের দ্বিতীয় সূত্রটা আমাদের কোন ভৌত রাশির নিত্যতা থেকে আমাদের কি করা যায়, প্রমাণ করা যায়। দেখছো কোশ্চেন কোন লেভেলে গিয়ে করতে পারে, জাস্ট আইডিয়া নাও, সার্চ সম্পর্কে জাস্ট আইডিয়া নাও। ওকে, তো তোমরা হয়তো অনেকে শুনছো যে একসময় সার্চে খুব কম নাম্বার পাইলেও মানুষজন চান্স পাই যেত, এখন বুঝছো যে কেন কম নাম্বার পাইলে মানুষজন চান্স পাইতো এখানে। আর হচ্ছে যে তোমার মানুষ সাস্টে পড়া কেন আগ্রহ প্রকাশ করে। আবার দেখবা তোমরা বিভিন্ন যেমন উদ্ভাসের কথা যদি বলি, উদ্ভাসে কি করে সাস্টকে মানে ইঞ্জিনিয়ারিং ভিতরে সাস্টকে ঢুকাই দেয়, কেন ঢুকাই দেয় বুঝতে তো পারতেছে এখন। আচ্ছা সো দেখো বলছে কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে আমাদের কোন ভৌত রাশি। আচ্ছা আমরা একটা জিনিস জানি যে আমাদের গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখাটা আমার আছে, সেখানে কি হবে আমাদের গ্রহগুলো আমার সমান ক্ষেত্রফল অতিক্রমণ করবে। সো আমরা যদি এখানে একটা যদি চিন্তা করি যে এটা আমার হচ্ছে ধরো গ্রহটার আমাদের সেই সংযোগ রেখাটা যে এরকমের হয়, সো এটা আমাদের ও বিন্দু। এখন ও বিন্দু থেকে আমরা এখানে যদি চিন্তা করি ভাবে দেখো চিন্তা করি, তাহলে বা তুমি একটু এভাবে চিন্তা করো, ছবিটা আমি একটু ভালো করে দেখাই, ধরো আমি দূর থেকে আঁকলাম যাতে তুমি বুঝতে পারো। সো আমরা এভাবে নিলাম এটাকে জাস্ট। আচ্ছা নেওয়ার পরে এখন তুমি নাম দাও এগুলো, ঠিক আছে? সো এখানে দাও, এটার নাম দাও তুমি এ, এটার নাম দাও বি, আর এটার নাম হচ্ছে আমাদের কত, এই যে আর ব্যাসার্ধ, আর থিটাটা এখানে আমাদের খুব ছোট থিটা। সো এখন দেখো যেহেতু থিটাটা খুব ছোট, থিটা কিন্তু থিটা ভ্যালু কত এখানে খুব ছোট না, যদি থিটা খুব ছোট হয় তাহলে তার মানে কি ডি থিটা, তাই না? সো ডি থিটা ছোট হইলে আমরা এখানে লিখতে পারবো চাপ বাই ব্যাসার্ধ না,
তাহলে চাপটা কত, সেই বৃত্ত চাপটা কত এখানে এইটা না, তার মানে যে এ বি বাই কত হবে আমাদের কাছে বলো তো ভাইয়া আর, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিনা দেখো, এটা যে এ বি ইজ ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা লিখতে পারি কিনা বলো। এখন যেহেতু আমাদের থিটা ভ্যালুটা খুব ছোট, তার মানে আমার এইখানে যে ত্রিভুজটা হইছে বা একটা বৃত্ত চাপ এখানে হইছে আমাদের, সেটা ক্ষেত্রফলটা কত, খুব ছোট হবে না, ডিএ অন্তরীকরণ, অর্থাৎ ছোট ক্ষেত্রের জন্য ছোট ক্ষেত্রফল। আমি যদি এরকম চিন্তা করি যে ক্ষুদ্র মনে বল, তাহলে কাজ কত, খুব ছোট কাজ হইবে না? তাহলে এখান তো একই সিস্টেম না, দেখো তো যে ডি থিটা খুবই ছোট থিটা, তার মানে আমাদের কাজটা কি, খুবই ছোট কাজ হওয়ার কথা। তা আমরা এখানে বলতে পারি এইটা যে ডি এ ইজ ইকুয়াল টু, এখন দেখো যে এইখানে তুমি যদি তোমার অ্যাপ্লাই করো, ত্রিভুজ সূত্র এখানে অ্যাপ্লাই করো, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে। দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত ভাই বলো তো, এই যে আর, আর উচ্চতা কত এখানে, সেটা কত, এই এবিটা না? আচ্ছা, তাই ভূমি ইন্টু উচ্চতা এবি। সো এই এর মানটা এখানে বসা এখন, তাহলে সেটা কত আসতেছে দেখো তো, এই যে 1/2, তারপরে ভাইয়া আর ইন্টু কত, এই যে এবি। এখন এবি মানে কত আমাদের বলো তো, এই যে আর ডি থিটা, সে লিখে দাও যে 1/2 ইন্টু আর ইন্টু আর ডি থিটা। ওকে, আচ্ছা, এখন সমান সময় সমান দূরত্ব অতিক্রমণ করবে বা ক্ষেত্র অতিক্রমণ করবে, তার মানে আমার এইখানে এই জিনিসটাকে আমি যদি টি এর রেসপেক্টে যদি অন্তরীকরণ করি, তাহলে দেখো কি হয়। তাহলে আমরা এখানে করতে পারি যে ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু, সো এখানে এটা নিয়ে আমার কিছু করতে হবে না, জাস্ট এই যে ডি থিটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, মানে ওরে আমরা অন্তরীকরণ করব। সো 1/2 থাকলো ইন্টু আর ইন্টু এই যে আর ইন্টু ডি থিটা বাই কত ডিটি। ওকে, ডি থিটা বাই কত ডিটি। এখন দেখো যে ওমেগা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ডি থিটা বাই ডিটি লেখা যায় না, যায় কিনা বলো? অর্থাৎ ওমেগা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি কিনা বলো? আমরা তো লিখতে পারি। তাহলে দেখো যে আমরা এখানে এই 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 ভ্যালুটা চেঞ্জ করে দিই, রাইট? তাহলে এখানে বসাই দাও, তাহলে এখানে আমাদের কত আসতেছে বলো তো, যে 1/2 ইন্টু আর। আচ্ছা, এখন আমরা এখানে ওমেগা ভ্যালু চেঞ্জ করলাম, মানে এই ডি থিটা বাই ডিটি মানে ওমেগা, সো এখানে আমাদের আসতেছে কত, আর ওমেগা। এটা আসে কিনা বলো, এটা আসে কিনা দেখো। যদি এটা আসে তাহলে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে আমরা জানি বি ইজ ইকুয়াল টু কত লেখা যাবে বলো তো, বি ইজ ইকুয়াল টু লেখা যায় ওমেগা ইন্টু আর লেখা যায় না? বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর লেখা যায় কিনা বলো? যদি লেখা যায় তাহলে আমরা এইটুকের পরিবর্তে, সরি দেখো, এই যে এইটুকের পরিবর্তে লিখতে পারি কত, এই যে 1/2 ইন্টু আর ইন্টু কত বি লিখতে পারি। ওকে, ফাইন। এখন এইখানে আমরা একটা কাজ করি, দেখো আমাদের লাগবে হচ্ছে, দেখো দেওয়া আছে গতিশক্তি, শক্তি, কৌণিক ভরবেগ, আর কত আমার এখানে যান্ত্রিক শক্তি আর রৈখিক ভরবেগ। সো রৈখিক ভরবেগ তো এখানে আসার কোনো চান্সই নেই, শক্তি তো এখানে আসতেছে না, আমাদের যান্ত্রিক শক্তি আসতেছে না। আচ্ছা, এখন আমার কাছে এই যে গতিশক্তি, শক্তি, কৌণিক ভরবেগ, সো গতিশক্তি নাই, রৈখিক ভরবেগ আসবে না। এখন শক্তি আর কৌণিক ভরবেগ নিয়ে একটা ঝামেলার ভিতরে আসি। সো এই ক্ষেত্রে দেখো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু উপরে আমার আছে কত আর বি আছে না, আমরা নিচে আর উপরটা এম দিয়ে যদি তাকে যদি গুণ করে দেই, বাক্য যদি করি, দেখো আমি এই লাইনটা উপর লিখতেছি আবার এখান থেকে। সো দেখো আমরা লিখতে পারি এখানে কত, এই যে ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু, আমার উপরে লিখলাম হচ্ছে দেখো যে এম বি আর নিচে একটা আমি এম দিয়ে ডিভাইড করলাম, আর তোমার কাছে ছিল 1/2, সো 1/2 এখানে বসাই দাও। সো 1/2 এখানে বসাইলাম। এখন দেখো এল ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু এম বি আর না বলো তো ভাইয়া, এম বি আর। তাহলে এইখানে আমরা লিখতে পারি এইটা, দেখো যেটা সেকেন্ড লাইন থেকে আসতেছে, সেইখানে লিখতে পারি আমরা এইটা, দেখো যে ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আমাদের এল ডিভাইডেড বাই 2m। এখন যেহেতু আমাদের এল স্থির, তাহলে আমাদের ডি এ বাই ডিটিটা কি স্থির থাকবে না? সো এইটা আসলে আমার কোত্থেকে আসছে, আমাদের কৌণিক ভরবেগ থেকে আসলো না আমাদের, রাইট? এটা যদি বুঝতে পারো কৌণিক ভরবেগ যদি আসলো আমাদের এইটা, তাহলে আমরা এই কথা বলতে পারি যে আসলে কেপলারের দ্বিতীয় সূত্র আমাদের কোথা থেকে প্রমাণ করা যায়, কৌণিক ভরবেগ থেকে প্রমাণ করা যায়। এতক্ষণে বুঝতে পাইছো যে তোমার এত কাহিনী করার আসলে কি দরকার ছিল? ওকে, আচ্ছা, দেন দেখো আমরা যে আমাদের পরে প্রবলেমে যাই, তুমি একটু দেখো যে তুমি এটা বুঝছো কিনা। আই হোপ তুমি বুঝছো, আমি তো প্রত্যেকটা পার্ট লিখে দিছি কোনটা কি আসছে আর কি। ওকে, আচ্ছা,
তো আমাদের 4 নাম্বার কোশ্চেনটা আবার একটু সহজ তুলনামূলক। এখন দেখো সাস্টে হচ্ছে তোমার যে সব কোশ্চেন একেবারে ডিপ কনসেপ্ট থেকে আসবে তা কিন্তু না। অর্থাৎ তুমি 2 বছর ইন্টার লেখাপড়া করছো, এবার হচ্ছে যে তুমি অ্যাডমিশনে 3-4 মাস পড়ালেখা করছো, তো সাস্টে গিয়ে যদি 2-4টা কোশ্চেন না দাগাইতে পারো তুমি তো ওইখানে তো ব্রেন স্ট্রোক করে মারা যাবা। সো এই জন্য তোমাকে কিন্তু 2টা কোশ্চেন আবার সহজ থেকে দিবে। ওকে, সো আমরা একটু দেখি এইখানে দেখো আমাদের পিছনে যে কোশ্চেনটা ছিল, এই যে দেখো এইটা, সেটা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ায় টি আমাদের কত, এইখানে 400 কেলভিন, আমাকে কত মোল জন্য বের করতে বলছে দেখো তো, 4 মোল গ্যাসের জন্য বের করতে বলছে না, আদর্শ গ্যাস কিন্তু। আয়তন বলছে বি1 থেকে আমাদের কত বৃদ্ধি পেয়ে বি2 হয়েছে, গ্যাসটি কিন্তু কাজ কত। আচ্ছা, এখন দেখো এইখানে তোমাকে প্রক্রিয়াটা বলে দিচ্ছে কিন্তু কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। টিচার চাইলেই কিন্তু তোমাকে এইখানে প্রক্রিয়াটা নাও বলে থাকতে পারতো, সে তোমাকে এখানে অন্য একটা জিনিস তোমাকে বলে দিতে পারতো, যেমন আমরা জানি হঠাৎ করে হওয়া মানে কি আমাদের কোন প্রক্রিয়া। সো এই হঠাৎ করে যে বলে দিত যে হঠাৎ করে আমাদের আয়তন এটা হয়েছে বা হঠাৎ করে ফেটে গেছে, সো তোমাকে একটু, তুমি যখনই পড়বা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে আমি যে টপিকটা পড়তেছি এটা আমি সম্পূর্ণ বুঝছি কিনা। কারণ এই যে বললাম সাস্টে পরীক্ষা দিবা, কোন চেপে দিয়ে কোশ্চেন আসে, যেমন এতক্ষণ যে কোশ্চেন সলভ করছি তুমি অলরেডি বুঝে ফেলছো। সো আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ বের করতে পারি কিনা বলো। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কৃত কাজ আমরা জানি সেটা কত বলো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআর, অর্থাৎ কত মোল গ্যাসের জন্য এনআর, তারপর কি বসাবা লন, লন, আর এখানে আমাদের কি হবে বি2/বি1, বি2 বাই কত আমাদের বলো তো বি1। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। এখন দেখো তোমার এটা সলভ করতে যেই সমস্ত ডেটা লাগবে সব তোমার কোশ্চেনে বলে দিছে, তোমাকে শুধু খুঁজে নিতে হবে। সো এন মানে কি আমাদের কত মোল, সে কত মোল বলছে দেখো তো 4 মোল গ্যাসের জন্য বলছে। এরপরে বলছে যে আমাদের আয়তনটা দেখো, আয়তন তুমি ধরো যে বি1 ইজ ইকুয়াল টু, তুমি যদি বি লেখো তাহলে বি2 কত হবে আমাদের 2b হবে না। অথবা দেখো না কোশ্চেনে বলেও দিছে যে আয়তন বি1 থেকে বৃদ্ধি পেয়ে সেটা কত হয়েছে 2b1 হয়েছে। তো তুমি এভাবে যে লিখতে চাও লিখতে পারো, অথবা তুমি এভাবে বলতে পারো যে আমাদের বি1 ইজ ইকুয়াল টু বি1 আর বি2 কত হয়েছে আমার এখানে 2b1 হয়েছে। এখন তুমি এই জিনিসটাকে জাস্ট উপরে নিয়ে এইখানে জাস্ট বসাই দেবা, তোমার কাজ এখন এখানে শুধু ইনপুটটা দেওয়া। দেখো তারপরে যদি ইনপুটটা এখানে দিয়ে দেই তাহলে দেখো যে আমার 4 মোল তার মানে 4 ইন্টু, এখন আর এর ভ্যালু কত বসাবা। সো আর এর ভ্যালুর ক্ষেত্রে মাথায় রাখবা তুমি হচ্ছে তোমার এখানে আর এর ভ্যালু দুইটা আছে, একটা আছে 8.314 আর একটা আছে 0.0821। সো তুমি কোন ইউনিটে নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে আর বসাইতে হবে। যেহেতু আমার এখানে কেলভিন দেওয়াই আছে, সো আমাকে আসলে এক্সচেঞ্জ করে মানে এইখানে আমার কোনো ঝামেলা নাই। সো আমরা আর এর মান কত লিখবো 8.314। ওকে, সো ইউনিট একটু মাথায় রাখবা, এই ইউনিটের জন্য তুমি প্যারা খাই যাবা কিন্তু, সেটা গুচ্ছতেও খাবা, ঢাকা ভার্সিটিতেও খাবা, সাস্টে গেলেও খাবা। আচ্ছা, এরপরে দেখো আর এর মানটা কত আমার 8.314। আচ্ছা লন, এখন দেখো উপরে বি2 নিচে বি1, সো আমরা এখানে দেখতেছি আসলে আমাদের বিবি কাটা যাবে, থাকবে কত 2, তার মানে এখানে লন 2 বসাইলেই হয় আমাদের। সো এখন এটা যদি আমি ক্যালকুলেটারে বসাই দিই, সাস্টে ক্যালকুলেটার আগেও ছিল, তোমাকে যদি এখন আলাদা পরীক্ষা নেই এখন তোমার ক্যালকুলেটার দিবে। আমি বলছিলাম যে আমাদের এই কোশ্চেন সলভ করলে তুমি ঢাকা ভার্সিটির একটা ক্লিয়ার আইডিয়া পাবে যে আমাদের কোশ্চেনগুলো কোন প্যাটার্ন ঢাকা ভার্সিটি রিটেন পরীক্ষাটা হইতে পারে। তো দেখো তোমাকে কিন্তু ওইখানে তোমার ইয়েটা লাগবে না, কী বলে ওটাকে, ওটার নাম হচ্ছে তোমার ক্যালকুলেটার থাকবে না। ক্যালকুলেটার না থাকলেও তোমাকে ভ্যালুগুলো দিবে এমনভাবে যাতে কি ক্যালকুলেটার না লাগে, আর যেখানে ক্যালকুলেটার থাকবে তোমাকে ওইখানে অবশ্যই ওরা ভ্যালুগুলো একটু অন্যভাবে দিবে যাতে তোমার ক্যালকুলেটার ইউজ করতে হয়। আবার সব প্রশ্ন থাকে না, যেমন দেখো এই যে 4টার ভিতরে 3টে সলভ করতে আমাদের ক্যালকুলেটার লাগে নাই। আচ্ছা এখানে টি লিখি নেই না, এনআরটি লন। ওকে, সো টি ভ্যালুটা আমি এখানে জাস্ট গুণ করে দিই তাহলে তো হয়ে যায় আমাদের। ওকে, সো লেখো দেখো দেখো তাহলে আমাদের টি কত, এখানে টি হচ্ছে কত 300 কেলভিন নাকি, হ্যাঁ 400 কেলভিন। ওকে, তো 400 কেলভিন এখানে বসাই দাও, এবার গুণ করে ফেলো তাহলে দেখো কত হয়। সো আমরা দেখতে পাচ্ছি আমার এখানে 400 যদি গুণ করি, গুণ হচ্ছে আমাদের কত 400, তাহলে এই যে আমাদের আস্তে আস্তে কত 9216, হ্যাঁ 9216 পাওয়া গেছে। দেখো 9216, ওই যে তোমাকে আগেও বলছিলাম যে সব কোশ্চেন তোমাকে কঠিন করে দিবে না, কারণ তুমি 2 বছর পড়ালেখা করছো, এবার ফার্স্টে পরীক্ষা দিবা, যদি একটা কোশ্চেন না দাগাইতে পারো তাহলে টিচারদের মান সম্মান শেষ, তোমার মান সম্মানও শেষ। এই জন্য কিছু কোশ্চেন তোমাকে একটু দিবে সহজ করে। এখন দেখো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একটা সেটে ভাইয়ে একেবারে ডিপ কনসেপ্টের কোশ্চেন থাকে অতি জলে 5টা। এখন ধরো যে ভাগ্য যদি খুব খারাপ হয় তাহলে ওই 5টা কোশ্চেন তোমার শুরুতে পড়ছে আর কি, তোমার যে সেট ওই সেটে শুরুতে 5টা কোশ্চেন লিখে দিচ্ছে আর কি। এখন তুমি 5টা কোশ্চেনের মানে 1 থেকে 5 একটাও পারো নাই, তুমি তো বলবা খাইছে, আমি তো কিছুই পারতেছি না।
এবার একটু আশেপাশে তাকাবা, দেখবা যে ধুমাই লিখতেছে ওরা। কারণ কি জানো, ওই কোশ্চেনে মানে ওইখানে যে সহজ কোশ্চেনগুলো ছিল ওইটা পড়ছে ওর সেটা শুরুতে। এখন ও 1 থেকে 5 দেখাইছে, তুমি একটা দেখাইতে পারো নাই। তো এখানে চিন্তার কিছু নাই, সামনে আগাই যাও। চান্স পাইতে তোমাকে সব দেখাইতে হবে না, তুমি তো ফার্স্টে যাইতেছো না। ফার্স্ট যে হবে তার চিন্তা অন্য লেভেলের, যে আমি ফার্স্ট হবো, আমার সব দেখাইতে হবে। আগে চান্স পাও, পরে ফার্স্ট হও। আগে চান্সটা ইনশিওর করো যে আমি চান্স পাইতেছি কিনা। ওকে, দেন আসো। সো আমাদের এই কোশ্চেনটা কি বলছে আমাদেরকে, বলছে যে একটি তড়িৎ ফ্লাক্স মানে গাউসিয়ান তল দিয়েছে কোশ্চেনটা। দেখো ঠিক বলছে, একটি গাউসিয়ান তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ থাকলে তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত। আমি খুব ভালো করে জানি, তোমরা ইন্টারে অনেকেই গাউসিয়ান তল পড়ে আসো না, ঠিক আছে। দেখো এটি গাউসিয়ান তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ। আচ্ছা, এই কথা বলতে তুমি জাস্ট রাখো, এখানে আবদ্ধ কথাটা মানে হচ্ছে কি দেখো। তারপর বলছে যে তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত। তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমরা বুঝলাম, যে এটার জন্য আমরা এখানে লিখে দিব যে ফাই ই ইজ ইকুয়াল টু সামেশন অফ কিউ বাই কত আমাদের এপসিলন নট। এটা আমরা লিখলাম, খুব ভালো কথা। এখন চিন্তার বিষয়টা এই জায়গাটায় দেখো, বলছে যে তল দ্বারা আবদ্ধ যদি থাকে আমাদের, তাহলে আবদ্ধ থাকলে, এখন আবদ্ধ থাকার মানে হচ্ছে আমাদের যে ওইখানে আমাদের কিউ মানে মোট চার্জ জিরো। ওকে, মোট চার্জ কত আমাদের জিরো। তাহলে যে জিরো হয়, তাহলে জিরো হইলে কি বসাবা, জিরো ডিভাইডেড বাই এপসিলন নট। তাহলে জিরো বাই সামথিং মানে কত বলো তো, শূন্য না? জিরো বাই, তুমি যদি জিরোকে যদি কিছু দিয়ে ভাগ করো, জিরো ভাগ 1000 লেখো, ক্যালকুলেটর ভ্যালু পাবা, জিরো পাবা না? কিন্তু দেখো কোশ্চেন কিন্তু তুমি দেখতেছো সলভ করলাম ভাইয়া 2 লাইনে, কিন্তু ওই যে কোশ্চেনটার প্যাচ কোন জায়গাটায়, তড়িৎ দ্বিমেরুর আবদ্ধ তল, এই জায়গাটাই তোমার প্যাচ। এখন আবদ্ধ যখন থাকবে তখন এখানে আমাদের মোট তড়িৎটা কত হবে, মানে কি ভ্যালু কত আসবে, জিরো আসবে। তোমাকে এইটা বুঝতে হবে আগে। সেই জন্য আমি আবারও বলি তোমাদেরকে, একটু কনসেপচুয়াল জিনিসপত্রগুলো পড়ো, শুধু মানে কোশ্চেন সলভ করে যাইও না। আচ্ছা, এইবার আসো বলছে একটি স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক। সো তোমাকে আগে বলছে প্রতিসরাঙ্ক যে এত হয়, এটা তোমাদের হচ্ছে সমবর্তিত আলো। আচ্ছা, খুব ভালো কথা। কোণের মধ্যটির উপর আপতিত হলে প্রতিফলিত আলোক সম্পূর্ণ সমবর্তিত হয়, তাহলে থিটা কোণের মান কত। সো এইটা একেবারে দেখো হুবহু আমরা সূত্র দিয়ে বসাইতে পারি। ব্যারিস্টার ল অনুসারে আমরা যেটা জানি সেটা কি জানি, সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু, দেখো মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা বা ট্যান আইপি, এই কোণটা আমাকে বের করতে হবে। সো দেখো ওই যে আইপিটা হচ্ছে না, এখানে থিটা কোণের মান কত। থিটা কোণ মানে আমার এখানে আইপি, বা আই লিখলে হইতো, বা থিটা লিখলে, তোমার যা মশা লিখো, আমি নাম দিলাম এখানে আইপি। অর্থাৎ পোলারাইজেশন নিতে দিচ্ছে, সমাবর্তিত হয়, সমাবর্তন মানে কি, পোলারাইজেশন হওয়া। সো আমরা লিখলাম আইপি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। ওকে, ট্যান ইনভার্স মিউ। এখন দেখো ট্যান ইনভার্স মিউর ভ্যালু কত দেখো তো, মিউ কত, প্রতিসরাঙ্ক মানে মিউ, সেটা কত 1.43। সো তুমি এখন ক্যালকুলেটারে জাস্ট দুইটা টিপ দাও, মান বের হয়ে যাবে। আচ্ছা, তো ট্যান ইনভার্স 1.43 যদি আমি লিখি, তাহলে আস্তে আস্তে কত 55.03। তো 55 আছে, পাওয়া গেছে, মানে 55.03 ডিগ্রি। কোথায় সেটা বলো তো, এই যে অপশন নাম্বার বি। দেখছো কত সুন্দর করে তাকাই তোমার দিকে, তুমি এখানে গোল্লা বসাও না কেন। ওকে ওকে, অল রাইট। সো দেন আসো, আমরা 6টা অলরেডি সলভ করে ফেলছি, কয় মিনিটের ভিতরে সলভ করলাম, টাইমটা ধরা উচিত ছিল। এখন দেখো আমি তো তোমাকে বুঝাইতেছি, কনসেপ্ট ক্লিয়ার করতেছি, লাইন বাই লাইন লিখতেছি, দেন সলভ করতেছি। কিন্তু তুমি যখন করবা তখন তো তোমাকে তো লাইন বাই লাইন লিখতে হবে না, অনেক লাইন তুমি স্কিপ করে লিখে ফেলবা, রাইট? ওকে, সো দেন দেখো একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স। আমার মনে হয় না যে এই সিপা দিয়ে কোথাও কোশ্চেন দিছে এর আগে, বুঝছো? অবস্থানের অনিশ্চয়তা সেটা কত, ডেল্টা এক্স, এবং ভরবেগের অনিশ্চয়তা কত, ডেল্টা পি। সেটা তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা মনে রাখবো কেউ জানো? এটা মনে রাখবে সহজভাবে, সেটা হচ্ছে যদি যদি তোমাদের বাসায় তরকারি ভালো হয়, সেদিন ভাত ভালো হইবে না। দেখবো ভাত একটু নরম হয়েছে, বা ভাত শক্ত হয়েছে, বা ভাত ভিজে গেছে, এরকম হবে। আর যেদিন হচ্ছে ভাত খুব ভালো, মানে ঝুরঝুরে ভাত হয়েছে, সেদিন তরকারি ভালো হইবে না। তরকারি দেখবা লবণ বেশি হয়েছে, বা লবণ কম হয়েছে, বা ঝাল বেশি হয়েছে, অথবা যে রান্না তুমি খাও না। আর যেদিন দুইটাই ভালো হইবে না, সেদিন কী হবে জানো, তুমি বাসা থাকবা না। সো হাইজেনবার্গ বলছে যে তুমি একটা কণার জন্য তার ডেল্টা এক্স মানে অবস্থান এবং তার আমাদের ভরবেগটা তুমি কখনোই একসাথে নির্ণয় করতে পারবা না। ওকে, মানে ওই যেটা বললাম আর কি, যে একটা ভালো হলে একটা ভালো হবে না। সো আমরা দেখো কোশ্চেন নাম্বার 1, এইখানে কিন্তু দুইটা কোশ্চেন। দেখো আমি তোমাকে বলছিলাম যে সাস্ট কোনোভাবেই আসলে এমসিকিউ না,
সাস্ট কুয়েট এগুলো কোনোভাবে এমসিকিউ না, এগুলো ভাই রিটেন, বুয়েটের প্যাটার্ন কোশ্চেন করে ওরা। আর রিটেন কেন বললাম, দেখো বুয়েটে পরীক্ষা দিয়ে যাবা বা তুমি অন্যান্য কোথাও পরীক্ষা যখন দিবা, রিটেন পরীক্ষা যখন দিবা, ওইখানে ভাই হয় কি যে তুমি শিওর না যে তোমার অ্যান্সারটা হয়েছে কি না। কিন্তু সাস্ট এবং কুয়েটে আসলে কোশ্চেন দাগানোর পর বোঝা যায় যে আমি এত পাইতে পারি। কারণ দেখো তুমি একটা ম্যাথ সলভ করছো, সলভ করার পরে দেখতে আচ্ছা অ্যান্সার দেখে খুঁজে পাওয়া গেছে, তার এটা সঠিক অ্যান্সার, আচ্ছা তোমার এটা আমার সঠিক হয়েছে। আর বুয়েটের ক্ষেত্রে তুমি শিওর না যে তোমার এটা হয়েছে কি না। তো এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা এবার দেখো আমাকে এইখানে একটা ভিতরে কোশ্চেন দুইটা দুকাই রাখছে। প্রথমটা বলছে কি এইখানে যে ডেল্টা এক্স যদি জিরো হইলে ডেল্টা পি কত, এবার বলছে ডেল্টা এক্স জিরো যদি অসীম হয় তাহলে ডেল্টা পি কত। সো এত কাহিনীতে যাওয়ার আগে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকে লিখে ফেলি। সো তার যে অনিশ্চয়তার নীতি সেটা কি বলছিলাম, যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, ওকে, তারপর কত আমার এখানে এস ডিভাইডেড বাই 2। এখন দেখো যে তোমার নাম্বার 1 কোশ্চেনে আসো, 1 নাম্বার আসো, 1 নাম্বার বলছে কি ডেল্টা এক্স ডেল্টা পি, তাহলে ডেল্টা এক্স জিরো হলে ডেল্টা পি কত, তাহলে তুমি এখান থেকে বের করবা, কারে বের করবা, ডেল্টা পি বের করবা, ডেল্টা পি। সেটা আমার উপাশে গিয়ে যে এইচ বাই 2 ডিভাইড কত আমার, তুমি এইচ বাই 2 একটা কাজ করো, তুমি এখানে দেখো যে এইচ বাই 2 রে তুমি মনে করো এম দিয়ে ধরে নাও। ভালো ভালো যারা ম্যাথ সলভ করে না, ম্যাথমেটিশিয়ান, ও সব কিছু মানে বড় ভ্যালুকে ছোটো ভ্যালু চিন্তা করে। সো আমি এটাকে এম বা আর বা এস ধরে ফেললাম, ওকে। সো আমি যদি এস ধরি তাহলে দেখো ডেল্টা পি আর এস ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখন দেখো যে বলছে ডেল্টা এক্স জিরো, তার মানে কিছু একটা বাই জিরো মানে কত, অসীম না? সামথিং বাই জিরো মানে কি, অসীম। তাহলে আমি এই কথা বলতে পারি কি না, যদি আমাদের অবস্থানে অনিশ্চয়তা যদি জিরো হয়, দেখো এই ডেল্টা এক্স মানে কি আমাদের অবস্থানে অনিশ্চয়তা না, তাহলে আমাদের অবস্থানে অনিশ্চয়তা জিরো হইলে আমার ভরবেগের অনিশ্চয়তা কত, অসীম। আচ্ছা তাহলে লিখে ফেলি আমরা যে ডেল্টা পি এস বাই জিরো, দ্যাট মিনস আমাদের ডেল্টা পি লেস আর ইকুয়াল কত, সরি ইনফিনিটি, কারণ সামথিং বাই জিরো মানে অসীম। তাহলে এখন তুমি অপশানে আসো, অপশন দেখতেছো যে অসীম দিয়ে দুইটা শুরু, তার মানে তোমার এই যে এ অ্যান্সার সঠিক হবে না, ডি হবে না, ই হবে না। এখন তোমার দুইটা আছে, বি এবং সি আছে। এমসিকিউ দাগানোর ক্ষেত্রে একটু অপশন দিকে তাকাইতে হয় যে অপশনে আমার কি বলা আছে। সো আমি দেখলাম এইখানে যে আমার এই তিনটা অলরেডি শেষ, 5টা অপশন 3টাই শেষ, এখন দুইটা আছে, এইখানে কোনটা কারেক্ট। সো দেন সেকেন্ড পার্টটা আসো। সেকেন্ড পার্টটা ওরা বলছে যদি তোমার এইখানে কি বলছে ডেল্টা এক্স অসীম হলে ডেল্টা পি কত, তাহলে দেখো এবার কি করবো আমরা। সো আমার ডেল্টা পি এবার কত বলছে, ডেল্টা এক্স, আবার বলছে ডেল্টা যদি আমার কত হয়, অসীম হয়। আচ্ছা না, খুব ফাইন। তাহলে লিখি আমরা, দেখো যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, আর আমরা বলছিলাম কি আমাদের এই যে এইচ বাই 2 ইজ ইকুয়াল টু কত ধরছিলাম, এস ধরছিলাম, তাহলে লেস আর ইকুয়াল গ্রেটার ইজ ইকুয়াল এস, ওকে। সো আমার আবার সেই ডেল্টা পি বের করতে হবে। সো ডেল্টা পি, ওকে, আর এখানে কত আমাদের এস বাই অসীম, এস ডিভাইডেড বাই অসীম, এস ডিভাইডেড বাই ইনফিনিটি বসাইলাম। এখন দেখো যদি আমাদের এটাতে আমাদের অসীম হয় তখন কত, জিরো আসতেছে না আমাদের, তাহলে সামথিং বাই অসীম মানে জিরো আমাদের, সেখানে আসছে জিরো। তাহলে আমরা এটা বুঝলাম এইখানে যদি আমাদের ভরবেগের দেখো অবস্থানের অনিশ্চয়তা যদি আমাদের জিরো হয় তখন আমাদের ভরবেগের অনিশ্চয়তা কত হয়, অসীম হয়। আর যদি আমাদের অবস্থানে অনিশ্চয়তা যদি আমাদের অসীম হয় তাহলে আমাদের ভরবেগের অনিশ্চয়তা কত হবে, জিরো হবে। তার মানে এইটা কোন জায়গায় আছে, দেখো এখানে আছে এইচ বাই 2, তো এটা সঠিক না, সঠিক কোনটা আমাদের, অসীম ইন্টু অসীম কমা জিরো। কথা বুঝছো কিনা দেখো। আচ্ছা যদি এটা বুঝতে পারো তাহলে আমরা আসো আমাদের নেক্সট প্রবলেম চলে যাই। নেক্সট কোশ্চেনে একটু মজার, দেখো বলছে যে একটি কণার উপরে প্রযুক্ত বল এফ এক্স ইজ ইকুয়াল টু এত, কণাটি এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থান থেকে এক্স ইজ ইকুয়াল টু 2 অবস্থানে গেলে সরে গেলে প্রযুক্ত বল দ্বারা আমাদের কৃত কাজ কত। এখন দেখো এইটা আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কারণটা হচ্ছে যে ধরো তুমি চিন্তা করো যে আমি যদি একটা ইয়ার উপরে বল প্রয়োগ করি, যেমন ধরো আমার এই একটা সারফেস, এখানে আমরা বাহ্যিক কোনো বল চিন্তা করবো না, জাস্ট সারফেস নিলাম একটা নর্মাল। সো এইটার উপরে আমি যেটা কণা রাখি, এখানে দেখো আমার একটা কণা এখানে থাকলো, সো এর উপরে আমি তো একটা এফ বল প্রয়োগ করি এখন এইখানে।
সো এফ বল প্রয়োগ করলে বাহির থেকে দেখো আমি এফ বল প্রয়োগ করলাম। সো এফ বলটা প্রয়োগ করা হইলে এখন এইটা আমার এর উপরে যতক্ষণ বল প্রয়োগ করব, এটা আমাদের এম বলের বস্তু। সো বল প্রয়োগ করে করে তুমি যদি এটাকে এখানে যদি নিয়ে আসো, দেখো কোথায় নিয়ে আসবা, তুমি যদি এটাকে এইখানে নিয়ে আসো, এইখানে নিয়ে আসো, এইখানে নিয়ে আসো, তখন দেখো যে এটাকে তুমি কি করছো, একটা বল প্রয়োগ করছো না। সো এই বলটা আসলে কি আমাদের কোনো ভেরিয়েবল ফোর্স, মানে কোনো পরিবর্তনশীল বল? অবশ্যই পরিবর্তনশীল বল না। কিন্তু এই বলটার তাকাই দেখো, আচ্ছা পরিবর্তনশীল বল তুমি কিভাবে বুঝবা? তো সেটা হচ্ছে যে যদি বলা থাকে যে এফ ইজ ইকুয়াল টু, ধরো তোমাকে এটা ধরো যে বলছে যে এইটা মতো তাকাই দেখো যে 6x², আবার বলছে 2 ধরো ওয়াই বলতে পারে এরকম কিছু একটা, তার মানে পরিবর্তনশীল বল। আর এই বলটা যদি জাস্ট এরকম বলা থাকতো যে এফ ইজ ইকুয়াল টু 2 নিউটন, এটা পরিবর্তনশীল বল না, এটা কনস্ট্যান্ট ফোর্স। তুমি এটাকে মানে কন্টিনিউয়াসলি একটা ফোর্স দিয়ে তুমি এখানে ঠেলে নিয়ে আসছো। সো এই যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে আমাদের এই এক্স ইজ ইকুয়াল টু যে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে যার এক্স ইজ ইকুয়াল টু আমাদের এস পর্যন্ত আসলো আমাদের। তো এই টোটালটা জায়গা জুড়ে তার একটাই বল বজায় ছিল বা একটাই ফোর্স কাজ করছে, সেটা কত আমাদের এফ নিউটন বল। কিন্তু এইবারে কাহিনীটা হচ্ছে এরকমের যে তুমি এটার উপর বল দিছো ভালো কথা, কিন্তু তুমি এইখানে যে বলটা দিছো সেটা এফ বল, ঠিক আছে, মানে এফ এক্স এক্স অক্ষ বরাবর তুমি বলটা দিছো, এবং এইটা তুমি একটা ভেরিয়েবল ফোর্স দিছো, মানে তুমি বলের মানটা মাঝে মাঝে বাড়াইছো কমাইছো এরকম আর কি। আচ্ছা, তো সেই বলটা কত আমাদের 6x² + 2 নিউটন। কণাটা আমার দেখো যে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে, সেটা আমাদের এই যে এক্স ইকুয়াল টু 0 থেকে আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত 2 মিটার যদি আসে, ওকে। সো এইখানে আমাদের সে প্রযুক্ত বল করতে কৃত কাজটা কত হবে, অর্থাৎ তুমি যে বলটার উপরে অ্যাপ্লাই করছো না, বলছে কি প্রযুক্ত বল করতে কৃত কাজ কত, ওকে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা এইখানে এই কথা বলতে পারি কিনা যে তোমাদের প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, তাহলে কি লিখবে বলো তো ভাইয়া? জাস্ট স্রেফ ইন্টিগ্রেশন। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বসাবা, আপার লিমিট বাই লোয়ার লিমিট, তাহলে এক্স 1 থেকে এক্স কত 2 কারে করবা এফ ইন্টু ডিএক্স, ওকে। আচ্ছা, এখন দেখো যে x0 x1 থেকে x2, x1 কত 0, তাহলে 0 থেকে 2 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কাজটা পাই যাব। আচ্ছা, ইন্টিগ্রেশন আমরা কেন করি, অর্থাৎ ছোট ছোট জিনিসকে আমরা যোগ করি না, ইন্টিগ্রেশন মানে যোগ করা আর কি। আচ্ছা, সামেশন থেকে আমার ইন্টিগ্রেশন, সো যাই হোক, এটা তোমাদের শিয়াব ভাই ভালো পড়াইছে, মনের থেকে জানবা ইন্টিগ্রেশন ভালো পড়ায়, ম্যাথের বস টিচার না, শিয়াব ভাই নিজে ষষ্ঠের। এখন তোমাদের তো কপাল ভালো, যদি ষষ্ঠ আলাদা হয়ে যায় তাতে নিজেই কোপ দিবে তোমাদের নিয়ে, আর একবার চান্স পাই তোমাদের সহ। আচ্ছা, এবার আসো, তাহলে দেখো যে আমরা এফ এ ভ্যালু বসাবো। এফ এ ভ্যালু কত আমার এইখানে, এই যে 6² প্লাস কত 2 এত নিউটন, নিউটন লেখা দরকার, লেখো ডিএক্স লিখলাম এইখানে। এবার একটা কাজ করো, তুমি যদি এরকম ইন্টিগ্রেশন না বুঝো তাহলে ভেঙে দাও। কে ভাঙবা, 0 থেকে 2 6x² ভাঙলাম প্লাস 0 থেকে 2কে আমি লিখলাম, সাথে অবশ্যই ডিএক্স লিখবা, যেটা আমি ভুলে লিখি নাই। আচ্ছা, আমি লিখে দিতেছি, দেখো যে ডিএক্স প্লাস আবার 0 থেকে 2, তারপর 2 ডিএক্স। এখন দেখো এটা করলে কত হইবে আমাদের, এটা করলে তোমার কাছে যে বাইরে 3 আসবে, সো আমি একসাথে লিখে দিলাম 6/3, আর এইখানে লিখবো কত আমরা x³ আপার লিমিট কত লোয়ার লিমিট কত বসাই দাও, প্লাস এটা করলে হবে 2dx, তার মানে আমার 2 বাইরে নিয়ে আসতে পারি, মানে 2x dx 2 বাইরে নিয়ে আসলাম, থাকলো আমার 0 থেকে কত 2, প্লাস সি লেখা দরকার নাই, সি লাগবে না এখানে। এখন ভ্যালু বসাচ্ছ 0 জন্য 0 থাকতেছে আমাদের 2³ মানে 8, তাহলে আমাদের এখানে আসতেছে কত বলো তো, এখানে কাটলে হয় 2, তাহলে 2 ইন্টু এখানে আসতেছে আমাদের 8 প্লাস এখানে 0 বসালে 0, 2 যখন বসাবো তখন কত হবে 2² মানে আমাদের কত, আচ্ছা 2² শুধু 2 থাকবে, তাহলে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু কত 2, তাহলে কত দেখো 8 দ্বিগুণে কত 16, 16 আছে কত 20, 16 প্লাস কত 4 ইজ ইকুয়াল টু কত আমাদের 20 জুল বা 20 আছে, দেখো তো খুঁজে পাওয়া যায়, তাকাই দেখো, এই অপশন তাকাও, দেখো এই যে পাইছি কিন্তু আমরা ই নাম্বারে, দেখছো? তুমি ই নাম্বার দেখে আবার অবহেলা করো না, ঠিক আছে? পরিবারের শেষের সন্তানটা আমার যেন অবহেলা না থাকে, সো এইখানে পরিবার শেষের সন্তানটা কে, ই, বুঝছো? অল রাইট, তাহলে 8টা সলভ করা শেষ, 9 নাম্বারে আসো। একেবারে মানে এই কোশ্চেন তো তুমি মানে তুমি একাডেমিক লাইফে তো এখানে সলভ করতে না, তাই না?
তুমি এই যে ভরবেগ মানে জড়তা ভ্রামক, তুমি তো একাডেমিক লাইফে দেখলে মনে করো লাফাই দূরে যেতা, 3টে লাফ দিতে বাঘের মতন। তো কোশ্চেনে বলছে যে 3 কেজি ভরের একটি বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তা ভ্রামক কত? জড়তা ভ্রামক বলছে 2.5 কেজি মিটার স্কোয়ার। একই অক্ষ থেকে আমাদের কত 1.2 মিটার লম্বা দূরত্বে অবস্থিত সমান্তরাল অক্ষের সাপেক্ষে বস্তু জড়তা ভ্রামক কেজি মিটার একক কত হবে? মানে তোমাকে তো বের করতে বলছে জড়তা ভ্রামক, ভালো কথা, সাথে এটাও বলছে তুমি কোন এককে নিয়ে কাজ করবা। তাহলে চাইছে কি আমাদের বস্তুটার জড়তার ভ্রামক। কার ভ্রামক? জড়তার ভ্রামক। আচ্ছা, কিভাবে করবা? সমান্তরাল বলছে না এখানে, দেখো তো সমান্তরাল অক্ষের সাপেক্ষে। তো সমান্তরাল অক্ষের সাপেক্ষে সূত্রটা কি মনে আছে কারো? যদি মনে না থাকে তাহলে আমি লিখি, দেখো। তো সমান্তরাল অক্ষের সাপেক্ষে আমাদের ভরবেগের জড়তার ভ্রামক মানে জড়তার ভ্রামক সেটা হচ্ছে কত? আই। আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। সো আই জিটা কত মানে দেখো তো, সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক কত? 2.5। তাহলে 2.5 বসাইলাম, ওকে, প্লাস এম কত ভাই দেখো তো, 3 কেজি বরের বস্তু বলছে না, তো 3 লেখো। আর কত দেখো 1.2 মিটার লম্বা বলছে না, 1.2 স্কোয়ার দাও, ওকে। এবার দেখো যে 2.5 প্লাস 3 ইন্টু আর 1.2 একসাথে ইয়ে করে দেখি, এত কাহিনী করা কি দরকার বলো। তাহলে এখানে লেখো যে 3 ইন্টু, ক্যালকুলেটর ইউজ করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। তো 3 ইন্টু কত 1, এই ক্যালকুলেটর সারা কেমনে হিসাব করতে শিখাবো, আর দিন শিখিয়ে দেবো। তো 3.6 আর কি স্কোয়ার দিন, রাইট? আচ্ছা, 4.32। এবার যোগ করে ফেলো, যোগ করে ফেলো সবগুলোকে, তাহলে কত হয়? 2.5 প্লাস 4.32, 6.82, 6.82 কত হইল? 6.82 পাওয়া গেছে। আচ্ছা, যদি পাওয়া যায় তাহলে আমাদের পরে প্রবলেম আসো। কোশ্চেন 9টা শেষ, কোশ্চেন 9টা কি শেষ। আচ্ছা, ক্লান্ত হয়ে গেলে ব্রেক দাও, ব্রেক দিয়ে আবার শুরু করবা। ওকে, এবার আসো। আচ্ছা, একটি সরল সন্দিগ্ধ গতি সম্পন্ন কণার গতি সমীকরণটা বলে দিছে ওরা। গতি সমীকরণটা কত? এই যে এইটা, ওই গতি সমীকরণ পাইছো। এখন জাস্ট কোশ্চেন শেষে দিছে, আসো বলছে কি কণাটির পর্যায়কাল সেকেন্ড একক কত হবে। আচ্ছা, পর্যায়কাল চাইছে তো, ওকে। সো আর কিছু দেখা দরকার নেই, এইখানে দেখাও। সো আমরা দেখো এই সরল সন্দিগ্ধ গতিসম্পন্ন কণার গতি সমীকরণটা জানি কি না, সেটা কত? ডি স্কোয়ার এক্স বাই কত? ডি টি স্কোয়ার প্লাস ওমেগা এক্স ইজ ইকুয়াল টু কত? 0। এটা আমরা জানি। আর আমাকে যেটা দেওয়া আছে কোশ্চেনে, যেটা গিভেন, সেটা কত? ডি স্কোয়ার এক্স বাই কত? ডিটি স্কোয়ার প্লাস 16x ইজ ইকুয়াল টু 0। দুইটা কম্পেয়ার করো, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 কম্পেয়ার করো। কম্পেয়ার করলে তুমি এখান থেকে কী পাও দেখো তো। তুমি এখান থেকে লিখতে পারো না যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 16। তার মানে আমার ওমেগা ইজ ইকুয়াল টু কত? 4। এখন ওমেগা মানে কত? 2π/t লেখা যায় কি না বলো? 2π/t লেখা যায় কি না? যদি লেখা যায়, এখন এখান থেকে কি আমাদের ইয়াটা বের করা যাবে না? টি বের করা যাবে না? কে বের করবা? টি ইজ ইকুয়াল টু লিখবা 2π/4। অলরাইট, কেটে দাও। কত হইল? π/2 হয় না? দেখো তো ভাইয়া π/2 হয় কি না বলো? π/2 হয় কি না দেখো? π/2 আছে অপশন, দেখো তো π/2 সি নাম্বারে আছে। মেজর সন্তান মনে হয়, পাওয়া গেছে কিনা দেখো। যদি পাওয়া যায়, দেখো কত ঢাকা ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন মোটামুটি সব ভার্সিটি দেয়। ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি শুধু তুমি গুছতে গেলে তো পাবা, এটা বেশটা দিয়ে রাখো, ঠিক আছে? এই টপিক থেকে প্রতি বছর কোনো না কোনো ভার্সিটিতে কোশ্চেনটাকে দিয়ে দেয় এখান থেকে, ওকে। আচ্ছা, এবার আসো, এবার আসো। বলছে দেখো গ্রাফ, গ্রাফ রিলেটেড কোশ্চেন তো মনে করো যে সব ভার্সিটি মোটামুটি আসে। বিশেষ করে ঢাকা ভার্সিটিতে গ্রাফ থেকে প্রতি বছর কোশ্চেন আসে। গতিবিদ্যা যখন ছিল সিলেবাস, তখন গতিবিদ্যা থেকে তো গ্রাফ দিয়ে কোশ্চেন দিত। দ্বিতীয় বছর তোমাদের সিলেবাসে শর্ট সিলেবাসে নাই, তাহলে গ্রাফ রিলেটেড কোশ্চেন কোথাও না কোথাও এটা তোমাকে ঢুকাই দিবে। তো এখানে বলছে যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের জন্য কি বলছে? পি ভার্সেস
বি এর লিখছি যেটা কেমন। সো আগে ইকুয়েশন লেখো, বি এর সাথে পি এর সম্পর্কটা কী রকমের, বি এর সাথে পি এর সম্পর্কটা লিখে ফেলো। তাহলে দেখো বি প্রপোর্শনাল টু 1/p, অলরাইট। আচ্ছা, এখন দেখো আমরা এখানে লিখতে পারি যে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, লিখতে পারি কিনা বলো। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো কি লিখতে পারি, জাস্ট গুণ করে দাও, তাহলে কি লেখা যাবে, পিবি ইজ ইকুয়াল টু কে। এখন এই পিবি ইজ ইকুয়াল টু কে যেটা হয়েছে না, এটা সেটা অধিবৃত্তের গ্রাফ, অধিবৃত্তের সমীকরণ, কোন বৃত্ত, অধিবৃত্তের সমীকরণ, সো অধিবৃত্ত কি অপশনে আছে আমাদের, দেখো তো, খুঁজে দেখো তো একটু, যদি খুঁজে না পাও তাহলে দেখো যে আয়তাকার অধিবৃত্ত লেখা আছে। তাহলে তোমাকে শুধুমাত্র সূত্র মুখস্থ করলে হবে না, এখানে দেখতে হবে যে আসলে কার গ্রাফ কী রকমের, এবং এখানে কিন্তু গ্রাফ আছে, আরও অনেকগুলো গ্রাফ আছে, সো তোমাকে সবগুলো গ্রাফই দেখতে হবে। এইখান থেকে কোশ্চেন আসছে মানে কি, এই রকমের বা এইটা রিলেটেড যতগুলো গ্রাফ আছে, সেটা আমাদের সমষ্টি হইতে পারে, সেটা সালস সূত্র, বয়েল সূত্র, যে কোনো সূত্র দিয়ে আমার হইতে পারে, সবগুলো গ্রাফই কি তোমার জন্য এখন ইম্পর্টেন্ট। জাস্ট তোমাকে অর্নিং দিয়ে দিয়েছে যে এইখান থেকে আমরা কিন্তু কোশ্চেন করি, এটা আমার জন্য পছন্দের, দিয়ে দাও। আচ্ছা ভাই, এটা দেখো পানির তৈরি বিন্দুর চাপ, মিলিমিটার মার্কারি প্রেশার, আর বলছে তাপমাত্রা কত হবে। সো আমরা এটা জানি, এটা আমাদের মুখ্য জিনিস, সেটা হচ্ছে যে পানির তৈরি বিন্দুর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার, আর হচ্ছে তার টেম্পারেচারটা, এটা আমাদের প্রেশার চাপ, আর হচ্ছে আমাদের কি তার টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু 273.16, 273 পয়েন্ট কত, 273.16। ওকে, সো দেখো তোমাকে অপশনগুলো কীরকম পেঁচাই দিছে। প্রথমটার দিকে তাকাও, 4.58, তা বলছে কত, 273.16, এটা সঠিক আছে আমরা জানি, কিন্তু তার পরের অপশনগুলো তাকাই, দেখো 73 তুমি দেখাইলে না, ভালো কথা, 4.5 দিয়ে রাখছে। এবার দেখো 73.15, এখানে 4.5 এর জাস্ট 0.1 জন্য কিন্তু একটা কোশ্চেন অ্যান্সারে মানে অপশন দিয়ে রাখছে। সো বি কেয়ারফুল, কুয়েটে পরীক্ষা দিবা, সাস্টে পরীক্ষা দিবে, সাবধান হও। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা যদি আমাদের পরের কোশ্চেনে যাই, ভাইয়া এটা হচ্ছে একেবারে পানির মতো সহজতা কোশ্চেন, এটা অপশনগুলো হয়তো ভুলে বসাই নাই। দেখো বলছে যে 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য বলছে কত, 3x, তারপরে এত হলে তাদের দশা পার্থক্য কত হবে। সো এটা তুমি নর্মালি পারো যে আমার দশা পার্থক্য যখন বের করতে বলছে, সো দশা পার্থক্য সেটা আমরা বলি ডেল বা ফাই যাই বলি, ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু কত, পথ পার্থক্য মানে ডেল্টা এক্স। সো এখন ভ্যালু বসাই দাও, 2π/λ মানে কত, দেখো তো 6000 অ্যামস্ট্রং। সো এখানে ভ্যালুগুলো কনভার্ট করে নিবা, তারপর এখানে কত বলছে, এটা যদি মিটার দেওয়া আছে, সো তুমি এটা মিটারে নিবা সবসময়, সবসময় ইউনিট একগুলো মানে ইউনিট একসাথে নিবা, অবশ্যই 6000 কনভার্ট করে নিবা। তারপর বলছে কত, 3 ইন্টু 3x না, 3 ইন্টু কত, 10⁻7, ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই কি তোমার জন্য সঠিক অ্যান্সার। আই হোপ এটা বুঝতে পারছো। আমি আবার বলি, দেখো আমার সূত্রটা কী রকমের, যে ফাই ইজ ইকুয়াল টু বা দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ডেল্টা এক্স। সো ল্যামডা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আর ডেল্টা এক্স এর ভ্যালু বলছে কত, এখানে 3 × 10⁻7, এখানে অ্যামস্ট্রং দেওয়া আছে, তুমি এটাকে অবশ্যই কনভার্ট করে মিটারে নিয়ে নেবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো ভাই একেবারে লাস্ট কোশ্চেন আমাদের, এটা হচ্ছে যে তোমাদের রসায়নের ভিতরে একটা কোশ্চেন দিয়ে রাখছে এখানে, যদি রসায়ন না মানে এটা আমাদের তো কিন্তু ফিজিক্সেও আছে। আচ্ছা, দেখো এই কোশ্চেনটা তুমি কীভাবে সলভ করবা, এটার জন্য তোমাদের কেমিস্ট্রি ভাইয়া কিন্তু খুব ভালো করে ওই দিন ক্লাস নিয়ে আমি দেখছি। তো দেখো তুমি এদিকে তাকাও, আগে অপশন তাকাও, বলছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউট্রনো আর আলফা কণা। সো আলফা কণা মানে আমাদের কি হিলিয়ামের দ্বিধনাত্মক আয়ন, সো ওটা এখানে লাগবে না, ওটা বাদ। আচ্ছা, নিউট্রনও এখানে আমাদের তো নাই, সো বাদ দিলাম। ইলেকট্রন ভাই আমাদের কি নেগেটিভ চার্জ থাকবে, বাদ। আচ্ছা, নিউট্রন প্রোটন নিয়ে ঝামেলা, নিউট্রন ভাইয়া কোন দুঃখে আসবে। এখন কথা হচ্ছে আসলে প্রোটন সঠিক আছে এভাবে মিলাইলাম, কিন্তু প্রোটন আসলে সঠিক কিনা সেটা এখন ভেরিফাই করতে হবে। সো তুমি একটু তাকাও, দেখো বলছি যে আমাদের কত, 14 7 নাইট্রোজেন প্লাস
4 হিলিয়াম, এটি আলফা কণা, এটি আলফা কণা আমাদের থেকে আমাদের রিয়াকশন করে 17 অক্সিজেন হয়েছে প্লাস এক্স। এখন দেখো যে এইখানে তোমার আছে কত, উপরে যোগ করলে কত হয় দেখো, 14 + 4 = কত হবে, 18 হইবে। 17 আছে, এক বাকি আছে, লিখো 1। তারপর দেখো 7 + 2 = কত হয়, 9 হয়। 8 আছে, এক বাকি আছে, তাহলে লিখো 1। এটি আমাদের এক্স। সেটা কোনটা ভাই, প্রোটন না? দেখো প্রোটন না। তো তুমি যেগুলো বাদ দিতেছো না তোমার ইয়ে থেকে, সেগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে। অর্থাৎ তুমি যেটা চিন্তাই করো না যে এখান থেকে আমাদের কোশ্চেন আসবে কি আসবে না ইত্যাদি সাংঘাতিক চিন্তা করছো, ওখান থেকে কোশ্চেন দিয়ে রাখছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট 18-19 কোশ্চেন ইয়া ছিল। তো আমি তোমাদেরকে আরও একবার বলি যে তোমরা হচ্ছে এইগুলো সলভ করো, হ্যাঁ, ভালো করে সলভ করো, কারণ ঢাকা ভার্সিটিতে লিখিত পরীক্ষা দিবা, সেখানটা ভালো বেনিফিট পাবা। সো দেখা হবে পরের কোনো ক্লাসে, আজকে এ পর্যন্তই।